তিনি রঙিন, তিনি সবুজ, তিনি কাঁচা, তিনি বেলাগাম। কয়েক দশক দীর্ঘ রাজনৈতিক জীবন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, কিন্তু তিনি বারবার শিরোনামে আসেন বিতর্কের কারণে। কখনো মন্তব্য ঘিরে বিতর্ক, কখনো ফেসবুক লাইভ ঘিরে বিতর্ক, কখনো আবার বান্ধবীদের সংখ্যা নিয়ে। তবে বিতর্কে থাকলেও পাশে থাকেন তিনি, দরকারে তাকে ফোন করা যায়, সেটা বিরোধী নেতারাও মানেন। পশ্চিমবঙ্গের রাজনীতির এক বর্ণময় চরিত্রের নাম মদন মিত্র। ও লাভলি আজ সোজা সাপটায় আমার মুখোমুখি। কেমন আছেন মদনদা? এমনি ভালো আছি। সব থেকে বড় কথা, কাজের মধ্যে রয়েছি তো, সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গে, মানুষের পাশে। বেশ কয়েক বছর পর আপনার সঙ্গে আবার আমি ইন্টারভিউয়ে বসলাম। আপনার নিশ্চয়ই মনে আছে, ভাটপাড়া উপনির্বাচনের আগে আপনার সাথে লাস্ট আমার মুখোমুখি এই সোজা সাপটার আসরে বসা। কতটা বদলেছেন মদন মিত্র? দেখো, মানুষ তো আকাশের সঙ্গে সঙ্গে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের তো পরিবর্তন হয় না। মানুষের পরিবর্তন হয় তার মানসিক পরিবর্তন। সেই অর্থে আমার কোনো মানসিক পরিবর্তন হয়নি। আমি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকব। ব্যক্তিগত জীবনে আমার পরিবারের সঙ্গেই আছি, আর বাইরে যেমন ছিলাম তাই আছি। বৃহত্তর পরিবারের সাথে। বৃহত্তর পরিবার, ন্যাচারালি সমাজটা তো বৃহত্তর পরিবারের মধ্যেই পড়ে। 2000 ইন্টারভিউ, যেটা আমি বলছিলাম, এরকমই এক ইন্টারভিউতে আপনি বলেছিলেন আপনার মন সবুজ। মন কি আজও সবুজই আছে? অ্যাকচুয়ালি সবুজ থেকে রবীন্দ্রনাথ বললেন, আম থেকে আম্রতর হয় না, আর সবুজ থেকে সবুজ তর হয় না, কিন্তু সবুজ তম বোধহয় হতে পারে। মানসিকভাবে আমি পুরো গ্রিন, ফুল। আশপাশে কচি কাঁচাদের ভিড় কি আগের মতোই আছে? না না, সেরকম ব্যাপার নয়। তবে একটা কীরকম ঘটনা ঘটে, প্রচারে বেরিয়েছি, রাস্তায় ভিড়ে ভিড়, আমি হাত জোর করে বলছি জয় বাংলা, জয় বাংলা। ওপর থেকে ভেসে আসছে অনেকগুলো কণ্ঠ একসঙ্গে, ভোট হবে পরে হবে, আগে বলুন টিপস দিন, টিপস। আমি পুরো লজ্জায়, কিসের টিপস চাইছে? তখন বলছে বিউটি টিপস দিন। এরকম বোধহয় কোনো প্রার্থীর আমার মনে হয় না যে এইরকম কোনো অভিজ্ঞতা হয়েছে বলে। দিলেন বিউটি টিপস? এ কখনো হয়? আমি একতলায়, ওরা 3 তলায়, কী করে বিউটি টিপস দেবো? আর হাজার হাজার মানুষ। তুমি এক কথায় বলতে পারি, মানুষ কিন্তু আমাকে তাদের নিজের পরিবারের লোক মনে করে। তা তুমি এই বিউটি টিপসটা কি দাও? কি ধরনের বিউটি টিপস দাও? তারা জানলো কি করে? আমি জানি না কিছু, কেন তারা বলছে, কেন তাও বুঝিনি আমি। কিন্তু একটা কথা আমি বলি, এটা আমি ফিল করি, যেটা আমায়, তুমি যে সবুজ কথাটা বলছো না, আমি যতদিন বাঁচবো ঈশ্বর যেন আমাকে এরকম সবুজ রাখেন। কোনো মানুষ যখন নির্বাচনে প্রার্থী যায়, আজ অবধি পৃথিবীর কোনো প্রার্থীকে তার নির্বাচক মণ্ডলী এরকম কথা মন্তব্য ছুঁড়েছে কিনা বা চেয়েছে কিনা আমি জানি না। তার মানে আমার সঙ্গে তারা নিজের পরিবারের মতো সম্পর্ক আছে মনে করে, আমাকে তাদের ঘরের লোক মনে করে। এখানটাই আমি সবুজ। 70 পেরিয়েছো না তুমি? না, এখন এইটা বলা মুশকিল। এখন একটা মোমবাতি জ্বলে, এখন তো অনেকগুলো জ্বলে না, একটা মোমবাতি। বয়স ছাড়া সব কিছু আমি বলতে রাজি আছি, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে বয়সের ভারে আমি কুঁজো হয়ে যাইনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়ে আবার প্রমাণ করেছেন যে আমি আর যাই হই, আমি 72-এ পড়ি না। 72-এ হলেও 72-এ নয়। এবং রাজনীতি এমন একটা জায়গা, রাজনীতি এমন একটা ক্ষমতার জায়গা, যেখানে রাজনীতি থাকলে অনেক মানুষের বয়স বাড়ে না। এক্স্যাক্টলি। আর মদন মিত্রের বয়স মনটা তো চিরসবুজ। সবুজ থাকাই তো ভালো। আমি লোকের সাথে পাঁচে থাকি না, ব্যাপারটা হচ্ছে এইটা।
আমি ওই কে কি খাচ্ছে, কে কি করছে, কে কি বলছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে, কোথায় মন্ত্রণালয় বসেছে, এইসবের মধ্যে আমি জানি না, আমি খবর রাখি না। আমি নিজের মতো থাকি, আর আমার একটা নিজস্ব বৃত্ত আছে। বৃত্ত আছে, আমি কখনো সেই বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করি না। আগে তো রোজ তোমাকে রঙিন ফেসবুক লাইভে দেখা যেত, এখন তো সব বন্ধ। দলের শীর্ষ নেতৃত্বের বকুনি নাকি? না, সেইভাবে বকুনি বলেনি, কিন্তু এটা আমি বুঝেছি যে যখন দলের শীর্ষ নেতৃত্বই রোজ লাইভ করছে বা তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, সেখানে দলের মধ্যে থেকে আমি আলাদা করে রোজ বলার কোনো প্রয়োজন পড়ে না। যা বলার তো তারাই বলছে। এখন একটা কি হয়েছে, অভিষেক আসার পরে প্রত্যেক দিনই আমাদের কাছে 4-5টা করে পোস্ট আসে এআইটিসি থেকে, যে এইটা তুমি পোস্ট করো। সে তো দলের চিন্তা, দলের বিষয়, দলের রাজনীতির বিষয়। তোমার তো একটা হিউজ ফলোয়ার আছে, তোমার ডিজিটাল ফলোয়ার প্রচুর। তা তোমার রঙিন তারা তো আর দলের, বহু ক্ষেত্রে দলের লোকই নয়, দলের সাথে কোনো সম্পর্কই নেই। এটা আমি করি কীরকম, ওই কিছুদিন বন্ধ রাখলে তখন ওই অনবরত ফোন আসতে আরম্ভ করে, এবং বিশেষ করে ফোনগুলো মানে সকালে দুপুরে আসে না, সন্ধ্যের পর আসে, রাত্রের দিকে। রাত্রের দিকে, যে কি হলো। এবং সব থেকে বড় কথা, রাত্রের দিকে বিদেশের প্রচুর ফোন আসে, যে কি ব্যাপার। এবং ধরো আমি কিছু করলাম, 1 মিনিটের মধ্যে আমি দেখি বলে একদম 18,000 কিলোমিটার দূর থেকে বলছে খুব ভালো বলেছো, এটা ভালো বলা। তখন আমি বুঝতে পারি যে আমি কিছু মানে আমার মনে হচ্ছে আমি খরগোশের মতো মুখ লুকিয়ে রেখেছি, কিন্তু আমার ওপর কোটি কোটি লোকের চোখ আছে। ফোনগুলো সব মহিলাদের নিশ্চয়ই? না, মহিলা বলে কেন, মহিলা না যুবতী, সেটা তো আমি এতে ভিডিও কল করি না, বা ভিডিও কল আমি ভিডিও কল এন্টারটেন করি না। আমি গ্রুপ ভিডিও কল পাই, মানে এরকম প্রায় 50-100 জনের গ্রুপ ভিডিও কল পাই বিদেশ থেকে। সব মহিলা? মহিলা না, ছেলেও আছে, আরব, দুবাই, বিভিন্ন জায়গা থেকে যত ইয়াং ছেলে, তারা মেসে থাকে, বলে আপনার সঙ্গে একটু গল্প করব, 10 মিনিট সময় দেন দাদা। আমি বললাম তোমরা কেন করছো? বলে আপনাকে আমাদের খুব ভালো লাগে। তাদের চাপে আমাকে আবার একটু মাঝে মাঝে, আসলে ইচ্ছে করে বেসুরো গাই মাঝে মাঝে, যাতে ওই একটানা চুর নতুন করে বুকে বাজে। চতুর্থবারের জন্য কামারহাটি থেকে আপনি লড়ছেন, ভেবেছিলেন দল এবার টিকিট দেবে? বহু মানুষ কিন্তু বাদ পড়েছেন। দল এবারে টিকিট দেবে এই ব্যাপারে আমি কোনো শিওর ছিলাম না, কারণ দল তো আমায় কোনো আলোচনা বা আমার সঙ্গে আমায় কোনো হিন্টস দেয়নি। কিন্তু দল যেভাবে কোনো রকম সেকেন্ড চয়েস থার্ড চয়েস না করে একেবারে ক্লিয়ার কাট কামারহাটি মদন মিত্র, তাতে আমি স্তম্ভিত, গর্বিত, কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং যে সম্মান দল আমায় দিয়েছে, চারিদিকে রটনা, আমি তো কোথাও যেতে পারতাম না, মানে বিয়ে বাড়ি, রাস্তায় ঘাটে চায় কি আপনি দাঁড়াচ্ছেন না, আপনি নাকি অমুক জায়গায় চলে যাচ্ছেন, এবার নাকি আপনাকে দল টিকিট দিচ্ছে না। খুব সম্মানে লাগতো। মানে আমি দাঁড়াবো না বলে দেওয়া অনেক সহজ, দল টিকিট দিল না সেটা খুব দুঃখ, মানে এটা, কারণ আমি তো আজ পর্যন্ত দল বিরোধী কোনো কাজে আমি কখনো লিপ্ত ছিলাম না।